অভ্যাসের দ্বারা যে কোনো অসাধ্য কাজকে যে সাধ্য করা যায়, মানুষ তা অনেকবার প্রমাণ করেছে। তোমরাও এতদিন অভ্যাস করে এই ডাফ অ্যান্ড ড্যাড যে ট্রান্সলেশন বইটা থেকে ইংরেজি করছি এবং তোমরাও করছো, সেটাও তোমরা অভ্যাসের দ্বারা আশা করি এতদিনে ইংরেজি তৈরি করার যে গঠন, কিভাবে ইংরেজি সেন্টেন্স তৈরি করতে হয় সেটা শিখতে পেরেছো। এবং শিখতে পেরেছো বলেই তোমাদের মন্তব্য আমার ইউটিউব চ্যানেলে আসছে এবং তোমাদের আশা করি ভালোই লাগছে। এবার আমরা একটু ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করছিলাম। তো কালকে আমরা নাউন, প্রোনাউন এগুলো বলেছি। আজকে প্রিপোজিশন থেকে আরম্ভ করব। এর আগের পর্যন্ত কালকে হয়ে গেছে, অ্যাডভার্ব পর্যন্ত কালকে করিয়েছিলাম। তোমরা বাড়িতে নিশ্চয়ই প্র্যাকটিস করেছো। আমি আগেই বলেছি যে আমার একবার ভিডিও দেখেই তোমরা শিখে নেবে তা নয়। আমার ভিডিওটা দেখার পর, বোঝার পর তোমাদেরকে অভ্যেস করতে হবে বাড়িতে, এবং অভ্যেস করলেই দেখবে একদিন না একদিন তোমরা ঠিক ইংরেজি শিখতে, লিখতে এবং বলতে পারবে। তো চলো আরম্ভ করা যায়। আজকে প্রিপোজিশন থেকে আরম্ভ করব। সকলকে youtube.com রণধীর রাম চ্যানেলে স্বাগত জানাই, আর সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার। তো চলো দেখো, কালকে 5টা হয়ে গেছিলো। পার্টস অফ স্পিচে যে 8টা ভাগ বলেছিলাম তার মধ্যে 5টা করেছি। এবার পরের ভিডিওতে আমি ছাড়ছি 6 নম্বর থেকে। প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন যে ওয়ার্ড নাউনের সঙ্গে নাউন, ভার্বের সঙ্গে ভার্ব বা নাউনের সঙ্গে ভার্ব এর মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। বুঝতে পারলে? উদাহরণ দিচ্ছি, যেমন দ্য পেন ইজ অন দ্য টেবিল। সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এটা আশা করি তোমরা এতদিনে বুঝতে পেরেছো। এখানে বলেছে কলমটি টেবিলের উপর, কার সম্বন্ধে বলেছে? কলমের সম্বন্ধে। তো কলমটা হচ্ছে সাবজেক্ট। এখন কলমটা কি? কালকে যে আগের ভিডিওতে আমি বলেছি যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলে নাউন। তো পেন, এটা একটা জিনিসের নাম বোঝাচ্ছে, এটা হচ্ছে নাউন। এই নাউনটা কী রূপে কাজ করেছে? এখানে সাবজেক্ট রূপে কাজ করেছে। দ্য পেন সাবজেক্ট, পেনটি কোথায়? টেবিলের উপর। পেনের পর ভার্ব দিয়েছি ইজ, এটা ভার্ব। পেনটি হয়, ইজটা ভার্ব। কোথায়? অন দি টেবিল। দেখো টেবিলটাও একটা নাউন, কোনো জিনিসের নাম বোঝালে তাকে নাউন বলে, এটাও নাউন। তাহলে এই একটা নাউন আর এই একটা নাউন, এই দুটো নাউনের মধ্যে কে সম্পর্ক স্থাপন করছে? পেনটি কোথায়? না তো টেবিলের উপর। উপর ইংরেজি কি? অন। তাহলে অনটাই হচ্ছে প্রিপোজিশন। বোঝা গেল? আবার দেখো বলেছিলাম নাউনের সঙ্গে নাউন এবং ভার্বের সঙ্গে ভার্বের মধ্যে সম্পর্ক। ভার্বের সঙ্গে ভার্বের মধ্যে কী করে সম্পর্ক স্থাপন করছে বলছি। আই কাম টু রিড, আইটা সাবজেক্ট, কাম ভার্ব, কাজ করা বোঝাচ্ছে। আর রিড, এটাও কাজ করা বোঝাচ্ছে, এটাও ভার্ব। তা দুটো ভার্বের মধ্যে কে সম্পর্ক স্থাপন করছে? টুটা। আমি পড়তে আসি, আই কাম টু রিড, টুটা হচ্ছে প্রিপোজিশন। তারপর দেখো আর একটা উদাহরণ দিই, আই রাইট উইথ পেন, আইটা সাবজেক্ট, রাইটটা ভার্ব, পেনটা নাউন। এই ভার্বের সঙ্গে এই নাউনের মধ্যে কে সম্পর্ক স্থাপন করছে? উইথ, আমি কলম দিয়ে লিখি, আই রাইট উইথ পেন, উইথটা হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে? তাহলে এবার 7 নম্বর, ইন্টারজেকশন। যে ওয়ার্ড এর দ্বারা মনের ভাব বা আবেগ প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। যেমন ওহ, হ্যালো। আমরা ফোন ধরে, মোবাইল যখন ধরে কি বলি? হ্যালো বলি। এটা হ্যালো মানে সম্বন্ধসূচক বোঝাচ্ছে, এটা হচ্ছে ইন্টারজেকশন। ওহ, ব্যথা লাগলে, বেদনা লাগলে ওহ বলি, এটা একটা মনের ভাব প্রকাশ করছে, এটা হলো ইন্টারজেকশন। কনজাংশন, যে ওয়ার্ড দুটি নাউন বা দুটি সেন্টেন্সের মধ্যে যোগাযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলে। যেমন পেন একটা নাউন, পেন্সিল একটা নাউন।
পেন অ্যান্ড পেন্সিল। তো অ্যান্ডটা হচ্ছে কনজাংশন, ঠিক আছে। সেন্টেন্স তৈরি করার সময় অনেক সময় বলা যাবে রাইট উইথ পেন অ্যান্ড পেন্সিল, তাহলে দুবার যদি না বলে একবার বলি রাইট উইথ পেন, আবার যদি বলি রাইট উইথ পেন্সিল, না বলে রাইট পেন অ্যান্ড পেন্সিল, পেন এবং পেন্সিল দিয়ে লেখো, তাহলে অ্যান্ডটাই হচ্ছে এখানে কনজাংশন। আর একটা উদাহরণ দিই, আকাশ অ্যান্ড এই আকাশ রিডস ইন আওয়ার স্কুল, আকাশ আমাদের স্কুলে পড়ে। আর একটা বলছি অরুণ রিডস ইন আওয়ার স্কুল। তো দুবার সেন্টেন্সটা না বলে আমি যদি একবারে বলি আকাশ অ্যান্ড অরুণ রিডস ইন আওয়ার স্কুল, তার দুটো সেন্টেন্সকে কে এক করলো, এটা অ্যান্ড। আর একটা উদাহরণ দিই, যে বলা যায় যে রাম ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। দুবার না বলে আমি যদি কি বলি একবারে রাম ইজ পুয়ার বাট অনেস্ট, তো বাটটাই হয়ে গেল এখানে কনজাংশন। তাহলে গ্রামারের যে পার্টস অফ স্পিচের ভাগটা আমি এই দুটো ভিডিওতে করে ছেড়ে দিলাম। বইয়ের মধ্যে যে গ্রামার বইগুলো লেখা আছে গ্রামারটা, সেটা দেখবো অনেক জটিল আকারে লেখা থাকে, বুঝতে তোমাদের অসুবিধা হয়। আমি ছোট্ট আকারে যেটুকু দরকার ইংরেজি করতে গিয়ে লাগবে সেটা আমি বলে দিলাম, তোমরা ভালো করে বুঝবে, বুঝে খাতায় লিখে নেবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, কালকেও দেখিয়ে দিয়েছিলাম, কালকেটা আশা করি তোমরা বুঝেছো এবং একটা ডায়েরিতে লিখে রাখবে। এটা গেল, আর এটা এবার পার্সন সম্বন্ধে একটু বলে নিই। পার্সন ব্যক্তিকে বোঝায়, ইংরেজি করতে গিয়ে অনেক সময় পার্সনের দরকার পড়ে। পার্সন হচ্ছে তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সনকে আবার দুভাগে ভাগ করা যায়, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে একজন বোঝাবে, প্লুরাল মানে একের বেশি বোঝাবে। তা ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বার যদি বলি তাহলে হবে আই, মানে আমি একজন। উই আমরা একের বেশি, এই জন্য এটা প্লুরাল। সেকেন্ড পার্সন ইউ তুমি, প্লুরাল ইউ মানে তোমরা একের বেশি। তেমনি থার্ড পার্সন হি, সি, ইট, রাম, শ্যাম, কোনো একজনের নাম, এগুলো একজনকে বোঝাচ্ছে সিঙ্গুলার, সেজন্য এগুলো থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার। আবার প্লুরাল হচ্ছে হি জায়গায় যদি বলি দে তারা, প্লুরাল একের বেশি। ইটস ইহারা, রাম অ্যান্ড শ্যাম দুজন, এখানে একজন করে বোঝাচ্ছে, এখানে দুজন একসঙ্গে যদি বোঝায় তাহলে প্লুরাল। দে তাহারা প্লুরাল বা দেম। তো পার্সন কাজে লাগবে পরে যখন আমরা ট্রান্সলেট করব, সেই জন্য এই ছকটা তোমরা ভালো করে দেখে রাখবে। দেখে ভালো করে মিলিয়ে নেবে এবং আগে যে গ্রামারটা লিখছে তার সঙ্গে এটাও তোমরা ভালো করে লিখে নেবে। তো এর গ্রামার ভাগ শেষ হলো। এবার এটা বুঝবে, বোঝার পর আমি যেখানটায় শেষ করেছিলাম আরম্ভ করতে, সেই ট্রান্সলেশনটা করব, যে মিলিয়ে দেওয়া ছিল ট্রান্সলেশনগুলো, যেখানে এই পাঁচটা বিদ্যালয়টি ক্লান্ত ছিল, বইগুলো টেবিলের উপর, এগুলো সব মিশিয়ে দেওয়া আছে, বি ভার্বের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো এতদিন পর্যন্ত আমরা প্র্যাকটিস করছিলাম, করার পর মাঝখানে গ্রামারটা করলাম। গ্রামারটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তো এবার কাল থেকে আবার যেভাবে আমরা প্র্যাকটিস করছিলাম এবার প্র্যাকটিস করব। আমি আগেই বলেছি প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট, অভ্যাস করে যাও, একদিন না একদিন ঠিক হবে। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যেমনটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাচ্ছ অমনি কমেন্ট পাঠাবে। তো যেতে যেতে আরেকবার বলে দিই, প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। থ্যাংক ইউ।